দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র, এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুগণ। যে পরিমাণ লুটপাট এবং ডাকাতি এখন হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে নেই এবং পৃথিবীর খুব কম দেশে এই ধরনের নজির আছে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন, আপনি হাইটা গেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সরকারের বিরুদ্ধে কিন্তু চলে গিয়েছে নতুন সেনাপ্রধান। সেই সাথে সাথে কিন্তু কড়াকড়িভাবে অ্যাকশনে নেমে গিয়েছে বিএনপি এবং জামায়াতবাদী দলগুলো। সেই সাথে প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারেন মির্জা ফখরুল সাহেব কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে আমরা আগের রূপেই দেখতে চাই বেগম খালেদা জিয়াকে। এমন হুঁশিয়ারি দিয়েছে কিন্তু মির্জা ফখরুল সাহেব এবং সকলকে কিন্তু রাজপথে আসার আহ্বান জানিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে কিন্তু জাহিরটাকে অনেক কথা বলেছে আওয়ামী লীগের বিপক্ষে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আওয়ামী লীগ এবং বিএনপি ভাইদের জন্য। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সহযোদ্ধা প্রিয় বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে। এক দফা আমরা রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেছি, আর এক দফা এখন কড়া রোদকে উপেক্ষা করছি। এই উপেক্ষা এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মানুষও করছে গত 15 বছর ধরে। তারপরেও নির্লজ্জ বেহায়ার মতো জাতির ঘাড়ে চেপে বসা এই জগদ্দল পাথর সরাতে হবে। না সরালে বাংলাদেশ আওয়ামী বেয়াদব লীগের যে অসভ্যগুলো আছে, এই আওয়ামী বেয়াদব লীগের হাসান মাহমুদ, যাকে তার সভানেত্রী বলেছেন যে নাকি বিশ্বের সেরা বেয়াদব, ও প্রতিদিন যা বলে এক এক সময় ইচ্ছা করে সেই ভারতীয় ছবিতে দেখতাম দিলে জুতা উড়ে যায়, গিয়ে জুতা পিটা করে আবার জুতার মালিকের কাছে ফেরত আছে। যদি সম্ভব হতো সেইটা করতাম। একটা আইনমন্ত্রী আছে আওয়ামী বেয়াদব লীগের, আরেকটা বড় বেয়াদব। এই বেয়াদবটা এখন ডাক্তারি করা শুরু করেছে, এই ডাক্তার জাহির ভাইদের ভাগ করা শুরু করেছে। ওই বেয়াদব বলে সেখানে বেগম খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে, এই জন্য তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আইনমন্ত্রী সবচেয়ে বেশি বেআইনি কথা বলে। আমি বলেছিলাম কোন এক মিটিংয়ে, আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি। ঠাকুরমার ঝুলির মধ্য থেকে রাক্ষস বের হয়, দৈত্য বের হয়, পরী বের হয়, জিন বের হয়। আর আমাদের দেশে একটা ঠাকুরমা আছে, এই ঠাকুরমার ঝুলি থেকে পাপিয়া বের হয়, এই ঠাকুরমার ঝুলি থেকে সম্রাট বের হয়, এই ঠাকুরমার ঝুলি থেকে মতিউর বের হয়, এই ঠাকুরমার ঝুলি থেকে বেনজির বের হয়। আবার একটা অ্যাসোসিয়েশন বেনজির ভাবে সমর্থন দিয়ে বিবৃতি দেয়, সাংবাদিকদেরকে হুমকি দেয়। এই অসভ্য আওয়ামী বেয়াদব লীগের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে যার উপস্থিতি অপরিহার্য, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে মুক্ত করতে না পারলে এই আন্দোলন, এই সংগ্রাম, এই বক্তব্য সবকিছুই মূল্যহীন হয়ে যাবে। তাকে মুক্ত করতে পারলে আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারবে। আমাদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে। সুতরাং আসুন, সমস্ত মোহনার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয়, যাতে তাদের রক্ত তাবুজ ভেসে প্লাবনে চলে যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আর এই গণতন্ত্র, এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুগণ। তিনি 1991 সালে যখন তিনি 90 সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন, বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন। তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতির দিকে নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রেস। এই বাবা তুমি আসো, তুই কামিয়ার এত করে বলি, তোমরা শোনো না কেন ভাই? আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা তোমার মতো বলার জোর নাই তো আমাদের। প্লিজ লিসেন। আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি দীর্ঘ 15 বছর। আপনাদের মনে থাকা উচিত যে 2018 সালে যখন দেশনেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায়, সেই 18 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন
আমরা নেমেছিলাম। তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে রামমেরিন হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে, আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্থগিত করে দেওয়া হবে। আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে। সাম্প্রতিক সময়ে একের পর এক আমরা সরকারি কর্মকর্তা বলি, বহুবার বলেছি, আবারও মনে হয় বলে রাখা ভালো, আমাদের সংবিধান অনুযায়ী কোনো কর্মকর্তা নাই, প্রত্যেকে কর্মচারী এবং প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারি না। দিস দ্য ডিফারেন্স। পাবলিক সার্ভেন্টস তারা সরকারের লোক, সরকার যা বলবে তাই করতে হবে, নট নেসেসারিলি। এই আলাপ আরেকদিন করবো। যাই হোক, প্রজাতন্ত্রের কর্মচারীদের একের পর এক মারাত্মক দুর্নীতির সব অভিযোগ আমাদের সামনে আসছে। অনেকে উদাহরণ দিয়ে বলেন অতি আদিকাল যে কৌটিলের অর্থশাস্ত্রেও সরকারি কর্মচারীরা ঘুষ খাবেন, টাকা তসরুপ করবেন, এসব আছে। সুতরাং আমরা ধরে নিতে পারি এগুলো আবহমান কাল থেকে, সুদূর অতীত থেকেও এগুলো আছে। বাংলাদেশে ছিল, তার আগে ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যে পরিমাণ লুটপাট এবং ডাকাতি এখন হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে নেই এবং পৃথিবীর খুব কম দেশে এই ধরনের নজির আছে। এখন এগুলো কেন হয়? এগুলোর প্রতি সরকারের অ্যাটিটিউড কি? আপনি আসলে সরকার যেদিকে লাইসেন্স দেন, আমরা দীর্ঘদিন থেকে বলছি তো, বেনজির, আসাদুজ্জামান মিয়া, আজিজরা কেন এরকম দুর্নীতি করতে পারে? আরো নিচের স্তরের খুব ছোট একজন পুলিশ অফিসার, খুব ছোট একজন অন্য ক্ষেত্রের অফিসার বা কর্মচারী, স্বাস্থ্যের এক ড্রাইভারের কতশো কোটি টাকার কথা করোনার সময় বেরিয়েছিল, আমাদের মনে আছে নিশ্চয়ই। তার মানেটা আমরা বলার চেষ্টা করেছি যে সরকার আসলে চাইছে এই লোকগুলো দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হোক, এবং আমাদের ন্যারেটিভটা হচ্ছে এটা, যেহেতু সরকার এদেরকে দিয়ে ক্ষমতায় আছে, তাই তাদেরকে এই ব্ল্যাঙ্ক চেক, দুর্নীতির ব্ল্যাঙ্ক চেক সরকার দিয়েছে। আমরা সিরিয়াসলি মনে করি এটা খুবই যৌক্তিকভাবেই বলা যায়। এবং সম্প্রতি এই আলোচনা আবার এসছে যে আপনি এমন সব আইন করেছেন তাদের জন্য, তাতেই আপনার এই মানসিকতা খুব স্পষ্টভাবে বোঝা যায়। আগের একটা আলোচনা আমি আজকে আনবো, আর সম্প্রতি একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টটাকে ভিত্তি করে কয়েকটা কথা বলা দরকার। এবং আমি মনে করি যে আইন আপনি করছেন ডাজন্ট নেসেসারিলি মিন সেই আইন করলেই আপনি সেটা নিশ্চিত করবেন। বাংলাদেশে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন হয়েছিল 2013 সালে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন ওটা দিয়ে বন্ধ হয়েছে। কিন্তু আপনি এখন যখন আইন করছেন, সেই আইনটারও এক ধরনের চিন্তার জায়গা আছে। যেমন ধরি এই যে সরকারি কর্মচারী যে আইন, সেই আইনটাতে আপনি কিভাবে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। আমি আবারও বলছি, আইনটা কঠোর থাকলেও যে তাদের কিছু আসতো যেতে আমি তা মনে করি না, কারণ আইন তো প্রয়োগ করা হবে। যে সরকার ক্ষমতায় আছে সে কি প্রয়োগ করবে? যে বিচার ব্যবস্থার কাছে যাবে, যে বিচার বিভাগে যাবে, সেই বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করবে? অনেক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো জবাবও আমরা জানি। কিন্তু তারপর আপনি যখন আইনটাকে কিভাবে করছেন, সেটাও এক ধরনের আপনার দর্শনের দিকটা আমাদের সামনে প্রকাশ করে। সরকারের কথা বলছি। এখানে যেটা বলা হয়েছে, 1985 সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা সংশোধনের মাধ্যমে যে 2018 সালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে আইন, তাদের জন্য যে আইন করা হয়েছিল, সেখানে ইন্টারেস্টিংলি 85 সালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হবার পরও তাকে শাস্তি হিসেবে তিরস্কার অন্তর্ভুক্ত করেছে। মানে 85 সালে কি ছিল? 85 সালে ছিল চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, এগুলো। তার মানে আপনার দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় তদন্তে, সেটা 85 সালের যে বিধিমালা ছিল সেটাই ছিল, আপনি অবসর, বরখাস্ত অথবা অপসারণ কোনো একটা হবেন। আর এখন তিরস্কার, মানে আপনি খেয়াল করেন সরকার তদন্ত করে দেখছে এই ভদ্রলোক দুর্নীতি করেছে, তাকে আপনি তিরস্কার করছেন। মানে দুর্নীতির মতো একটা ফৌজদারি অপরাধ এখন তিরস্কারের মতো একটা অতি তুচ্ছ বিষয় দিয়ে আপনি ডিল করতে পারেন। এখন একটা তদন্তের কথা বলা হয়েছে। গত এপ্রিল একটি তদন্তে দেখা যায় বর্তমানে সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক 2020 সালের জুন থেকে 21 সালের জুন পর্যন্ত মাদারীপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে 7,35,00,000 টাকা আত্মসাৎ করেছেন। এটা পদ্মা সেতুর ক্ষেত্রে উনি এই কাজটা করেছেন। এটা দরকার নেই, কিন্তু আমি ডিটেল না পড়ছি, উনি এটা করেছেন, এটা তদন্তে প্রমাণিত হয়েছে। এই অপরাধের জন্য প্রমোদ রঞ্জনকে সিনিয়র সহকারী সচিব পদ থেকে সহকারী সচিব পদে পদোন্নতির শাস্তি দেওয়া হয়েছে। আপনি খেয়াল করুন তো, আপনি 7,35,00,000 টাকা আত্মসাৎ করে একটা ধাপ নিচে গেলেন, কি আসলো গেল? সবাই তো যাচ্ছে না সব সময়, এর মধ্যে 1, 2, 3, 5% লোকের হচ্ছে, বাকিরা তো পার পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রী পরিষদ বিভাগের এক যুগ্ম সচিব বলেন, 1985 সালের বিধিমালা শিথিল করা না হলে ওই কর্মকর্তা নিশ্চয়ই বরখাস্ত হতেন। তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ তার সৎ সহকর্মীরা এটি নিয়ে অস্বস্তি বোধ করবেন। আরেকটা উদাহরণ হচ্ছে, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার বীর আমির হামজাকে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়, 12 মাসের জন্য বেতন কমিয়ে দেয় সরকার। মানে এটাও খুব অবাক করা বিষয় হয়েছে যে এই 12 মাসের বেতন কমিয়ে দিয়েছে, এতে কিছু আসে যায় না। ওই যে বললাম, এটা শাস্তি নিশ্চিতভাবেই তাকে চাকরি থেকে অপসারণের কথা ছিল। এই জিনিসগুলো সব তারা করেছে। এছাড়া যেটা হয়েছে সেটা হলো, আগে 79 সালে একটা যে বিধিমালা ছিল সেটা 2002 সালে সংশোধন করা হয়েছে। 79 সালে বলা হয়েছিল সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর। 2000 সালে বিএনপির সময় এটা হয়েছে, 2002 সালে বিএনপির সময় হয়েছে প্রতি 5 বছর পর পর। তার মানে প্রতি বছরের জায়গায় 5 বছরে সেটা পিছিয়ে ফেলা হলো। এটাও তাদেরকে এক ধরনের ছাড় দেয়, যেটা বিএনপির সময় হয়েছে, যদিও এখনো আসলে কিছু করে না। আরেকটা জায়গা আমি একটু আনতে চাই, সেটা হলো সরকারি চাকরি যে বিধিমালা আছে, এটা নিয়ে আমি আগে বলেছি, লিখেছিলাম কলাম। সেটা হচ্ছে, এটা একটা 41 ধারা আছে, আমি একটু পড়ি।
কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তার মানেটা হচ্ছে কোনো একজন সরকারি চাকরিরত অবস্থায় তার দায়িত্বের সাথে সম্পর্কিত কোনো ফৌজদারি অপরাধ, তিনি মারাত্মক কোনো দুর্নীতি করেছেন, আরও অন্য কোনো অপরাধ করেছেন যেটা তার দায়িত্ব পালনের সাথে রিলেটেড ছিল, সেই ক্ষেত্রে তাকে গ্রেফতার সরাসরি করা যাবে না। তাকে গ্রেফতার করার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এটা নিয়ে আলাপটা তখনও ছিল, এখনও আছে। সেটা হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান এবং প্রত্যেকে আইনের সমান সুযোগ লাভের অধিকারী হইবেন ধরনের কথাবার্তা আমরা বলি, সংবিধানের মূলনীতির অংশে আছে। এবং শুধু সংবিধান না, সারা পৃথিবীতে মানে আমাদের এই পৃথিবীতে বাস করার জন্য যে কতগুলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, এরকম কতগুলো ডিক্লারেশন আছে, সিভিল অ্যান্ড পলিটিক্যাল কোডস আছে, সিভিল কোড যেগুলো আছে, এগুলো প্রত্যেকটাতে খুব ক্লিয়ারলি এটা, এবং আমরা সেন্স দিয়েও বুঝি একটা রিপাবলিক হয়ে ওঠার জন্য প্রত্যেকটা নাগরিক ইকুয়ালি আইনের চোখে ট্রিটেড হতে হবে, সবাই সমান হতে হবে, কেউ বেশি সমান হওয়া চলবে না। অ্যানিমাল ফার্মে যেমন বলা হয়েছিল, সাম অ্যানিমালস আর ইকুয়াল, অল অ্যানিমালস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। সো এইটার সাথে সরাসরি সাংঘর্ষিক দীর্ঘদিন আলোচনা হয়েছে, শোরগোল হয়েছে। এমনকি দুদক, আমার যতদূর মনে পড়ে, দুদকও এই ধারাটার বিরোধিতা করেছিল, মানে সরকারের পোষা দুদকও। কিন্তু শেষ পর্যন্ত ওটা থাকেনি, ওটা সরকার মানে কর্মচারীরা বা প্রজাতন্ত্রের কর্মচারীরা যা চেয়েছিল সেটা চেয়েছিল। আমরা পাল্টা এই কথাও তো বলতে পারি যে এটা তো হাইকোর্টে টেকার কথা না। আমাদের কনস্টিটিউশন বলছে এই প্রজাতন্ত্রে কোনো আইন তৈরি হতে পারে না যে আইনটা সংবিধানের কোনো একটা আর্টিকেলের সাথে সাংঘর্ষিক হবে। সুতরাং এটা তো কোর্টেও টেকার কথা ছিল না, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখেছি যে এটা বহাল তবিয়তে আছে এবং সরকার এটাকে ক্রমাগত রেখে যাচ্ছে। সব কিছুর কারণটা কি? আমরা একটু পেছনে ফিরে যাই। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন যখন হলো, সরকার যখন ক্ষমতায় আসলো, ভোট ছাড়া নির্বাচনে প্রথমবার 1 বছর যেতে না যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন এক ধাক্কায় দ্বিগুণ করে দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে খারাপ কোনো পদক্ষেপ হতে পারে না। এটা আরেক আলোচনার বিষয় কেন সেটা, কিন্তু আপনি কেন করেছেন আমরা বুঝতে পারি। মানে ও ঘুষ টুস তো সবের লাইসেন্স দিচ্ছেন, ও বেতন এক ধাক্কায় ডাবল করে দিয়েছেন। এবং আজকে আমাদের যে প্রচুর টাকা বেতন ভাতার পেছনে চলে যায়, আমাদের যে বিরাট রাজস্ব ঘাটতিতে আমরা পড়ি, যে বাজেট ঘাটতিতে পড়ি, তার পেছনে বিরাট কারণ এই লোকগুলোর বেতন ভাতা এবং পেনশন। খেয়াল করি 14 সালের পর 15 সালে কাজটা করা হয়, এবং এরপর 18 সালে এসে নির্বাচনের আগে আপনি তাদেরকে পুরো ছাড় দিয়ে এমন সব আইন তৈরি করলেন যেগুলো আসলে তাকে পুরো ছেড়ে দেয়। কারণ আপনি জানেন 18 সালে বসেই এদেরকে দিয়েই, এদের তত্ত্বাবধানেই আপনি রাতে সিল মারাবেন, মারিয়েছেন, সেটার কন্টিনিউয়েশন চলছে। সুতরাং আবারও বলছি যে 85 সালের যদি আইনটা ছিল যেটাতে অনেক কঠিন কঠিন কথাবার্তা আছে, যে বরখাস্ত হয়ে যাবে দুর্নীতি প্রমাণিত হলে, এগুলো যে এই সরকার এগুলো ইমপ্লিমেন্ট করতে করার সদিচ্ছা ছিল আমরা মনে করি না। কিন্তু আপনি যখন আইনটাই পরিবর্তন করে ফেলেন, তখন আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারি, আপনার নিয়তটা কি। আপনার নিয়ত হচ্ছে আসলে এই লোকগুলোকে এই সাহস দেয়া তুমি যাতা করতে পারো। খেয়াল করুন, আপনি 7 কোটি টাকা বা কেউ ইভেন 50-100 কোটি টাকাও যদি খেয়ে ফেলে, যেহেতু ওখানে তিরস্কার আছে, ওই একজনকে তো এক ধাপ নিচে নামিয়েছে, আরেকজনকে বেতনের ইনক্রিমেন্ট বন্ধ রেখেছে 12 মাস, এরকম যদি আরও কিছু কিছু হয়ও আপনি দিনের শেষে ওইটুকু করতে পারেন, এমনকি তিরস্কার করে তাকে ছেড়ে দিতে পারেন। মানে আপনি প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে কাউকে তিরস্কার করতে পারেন। সুতরাং আমরা বুঝতে পারি যে এই আইনগুলো এভাবেই কাজ করে। আমি বহুদিন একটা কথা আমার ভিডিওতে বলেছি, সেটা হলো বাংলাদেশ একটা ক্লিপ্টোক্রেসি, চোরদের শাসন। এই চোরদের শাসনের একটা খুব গুরুত্বপূর্ণ উপসর্গ দেখে আপনি বুঝবেন, সেটা হচ্ছে এখানে দুর্নীতি, নোংরামি, লুটপাট চালিয়ে যাওয়ার জন্য রীতিমতো আইন তৈরি করা হয়। এটা একটা ডিফারেন্স। অন্যান্য জায়গায় আইন ঠিক আছে, মানা হয় না, দুর্নীতি করেন, এভাবে চলে, রাষ্ট্র দেখে না করার। এখানে রাষ্ট্র নিজে, সরকার নিজে এমন সব আইন করে যেটা লুটপাট করতে দেয়। আমি এটার এক্সাম্পল হিসাবে আগে দুটো দিয়েছি, আপনাদের মনে থাকার কথা আবারও বলছি। একটা হচ্ছে কুইক রেন্টালের জন্য যে আপনি ইনডেমনিটি আইন করেছেন, তথাকথিত বিশেষ সরবরাহ আইন, সেটা দিয়ে আপনি আইনগতভাবে কিছু লোকের হাতে লুট করার টাকা তুলে দিচ্ছেন। আপনি ব্যাংকের যখন খেলাপি ঋণ লুটপাট করবে, আপনি নানান রকম আইন করে ব্যাংকের মধ্যে কতজন পরিচালক থাকতে পারবে, কতটুকু পার্সেন্টেজ দিলে রিশিডিউল করে আবার লোন নিতে পারবে 1-2%, এগুলো সব আপনি নানান রকম আইন এবং বিধি তৈরি করেন। ফলে আইনগতভাবে আপনি কিছু লোককে লুট করার সুযোগ দেন। ঠিক একইভাবে এই আইন 18 সালে যেটা হয়েছে, এটাও খুব ক্লিয়ারলি ক্লিপ্টোক্রেসির একটা সিরিয়াস সাপোর্ট হতে পারে। এখানে আপনি আইন করে ওদেরকে এই শিথিলতা দিয়েছেন যে তুমি যে কোনো কিছু করতে পারো। আমাদের মাথায় এই আলাপটা থাকা দরকার। বাংলাদেশ একটা ক্লিপ্টোক্রেসি, প্রতি পদে পদে আমরা দেখছি, এবং এটা আবারও নতুন করে আমাদের সামনে বারবার আসছে, এবং এই সরগোলটা আমরা করবো। এটা একটা ক্লিপ্টোক্রেসি মানে হচ্ছে একটা সরকারে সাধারণত চোর থাকে, কিন্তু চোররাই সরকার, চোরদেরই যখন সরকার তৈরি হয়, চোররা মিলেই একটা দেশের সরকার গঠন করে, এবং চোররা যখন সরকার গঠন করে তার উদ্দেশ্যটা কি আমরা বুঝতেই পারি, সেটাই ক্লিপ্টোক্রেসি, বাংলাদেশ ক্লিপ্টোক্রেসি। এই আওয়াজটা আমাদের করতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।